প্রিয় দর্শক, শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, আজ মা দিবস এবং এই মা দিবসের মধ্যে বা কিছুদিন আগে থেকে অনেক মায়েরা তাদের সন্তানদেরকে হারাচ্ছেন। বলছি হামের কথা। একসময় টিকাদানের রোল মডেল বাংলাদেশ আজ হামের মতো প্রতিরোধযোগ্য রোগে ৩৫০ বেশি শিশুর মৃত্যু ঘটেছে। সমতল থেকে আলিকদমের দুর্গম পাহাড় সবখানে মৃত্যুর মিছিল। হাসপাতালে এক বেডে ২-৩ জন শিশুর চিকিৎসা চলছে। প্রাপ্ত খবর অনুযায়ী বরিশালে প্লাস্টিকের পট কেটে শিশুদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর চেয়ে বড় স্বাস্থ্য বিপর্যয় কি হতে পারে? অভিযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অপরিকল্পিত টিকা ক্রয় নীতি, ইউনিসেফের সতর্কতা উপেক্ষায় আজকের এই সংকটের কারণ। তার উপর যুক্ত হয়েছে টিকা বিরোধী চরম অপপ্রচার আর দোষারোপের রাজনীতি। আজকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব যে একটি দেশে ৩৫০ বেশি শিশুর মৃত্যু হয়ে যাওয়ার পরেও কেন এই অবস্থাটিকে জরুরি ঘোষণা করা হচ্ছে না, এবং এখন আসলে আমরা জনগণ হিসেবে কি করতে পারি, কি করতে পারে আমাদের সরকার। আমাদের সাথে আজ এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুজন অতিথি আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মেজর ডাক্তার খসরত সামাদ, চিকিৎসা ও নিরাপত্তা বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা প্রথমেই ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হানের কাছে যাব। স্বাস্থ্য খাতের নাজুক চিত্র আমরা সকলেই দেখতে পাচ্ছি। এই যে ৩৫০ শিশুর মৃত্যু এবং প্লাস্টিকের পট দিয়ে অক্সিজেন দেওয়ার এই দৃশ্য, আপনার কাছে কি মনে হচ্ছে না এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক বড় একটা ধস নেমেছে? ধন্যবাদ। ডেফিনেটলি ধস তো নেমেছে। এখন কথা হলো যে এই নেমেছে, এটার পরেই কিন্তু প্রশ্ন আসছে যে কেন নেমেছে। ওটা আসলে ওটা নিয়ে তো আমরা এই মুহূর্তে ঠিক আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, কারণ এটা দোষারোপের পর্যায়ে চলে আসবে। কারণ যদি আপনি নতুন গভর্নমেন্টের কথা বলেন, নতুন গভর্নমেন্ট মাত্র ৩ মাস ক্ষমতায় আসছে, কিন্তু এই ধসের ব্যাপারটা, এটার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। এটা সহজেই বোঝা যায় যে এটা একটা কন্টিনিউশন, কোনো কিছুর একটা গাফিলতির কোনো একটা কন্টিনিউশন। তো সেই দিকে না গিয়ে আমরা যেটা আশাবাদী হতে পারি যে গত ১০ দিনে আমাদের কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে নাই। এটা ১১৫০ থেকে ১৩০০, ১৩৫০-র মধ্যে ভ্যারি করছে। আজকে শুধু যে রিপোর্টে ১৫০০ প্লাস, এটা একটা ভুল একটা রিপোর্ট সমন্বয় করার জন্য দুদিনের ভুল, ঠিক না, কিছু এসকেপ রিপোর্ট, ওইগুলো এখানে কিন্তু ফুটনোট হিসেবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেই জন্য এই সংখ্যাটা একটু বেশি। কিন্তু আমরা স্ট্রিক্টলি ফলো করছি এবং যেটা আমরা দেখছি ১১০০ থেকে ১৩০০, ১৩৫০-র মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যাটা, এবং মৃত্যুর সংখ্যাটাও অ্যাভারেজ, যদিও মৃত্যু আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত না। কিন্তু আমরা বেশি আশঙ্কিত হয়ে পড়তাম যদি দেখা যেত যে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ। তবে আমাদের তো স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার বাজেট আছে, এই বাজেট থাকার পরেও একটা অক্সিজেনের হেড মাস্ক হাসপাতালে নেই। এটাকে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন? বিগত সরকারগুলোর সময় সর্বোচ্চ 1%, জিডিপির 1% স্বাস্থ্য খাতে ব্যয় করা হতো। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমি বড় কোনো স্ট্যাটিস্টিক্সে যাব না। একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে ১,১০,০০,০০০, ২০,০০,০০০, ৩০,০০,০০০ পর্যন্ত বাজেট থাকে বাৎসরিক। সেখানে ওষুধপত্র কেনা বাবদ খরচ হয় অ্যাভারেজ 70 to 80, 90 লাখ টাকা। বাকিগুলো এমএসআর খাতে, মানে অন্যান্য খুচরো কেনাকাটার কাজে ব্যয় হয়। তো এতে দেখা যাচ্ছে যে বাৎসরিক ওই এলাকার জনপ্রতি অ্যাভারেজ সরকার ব্যয় করছে অনলি ২৮ থেকে ৩৫ টাকা। ক্যান ইউ ইমাজিন? সুতরাং আমি অ্যামাউন্টটা দেখে মনে করতে পারি এটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু মাথা পিছু আমার ব্যয় হচ্ছে ২৮ থেকে ৩৫ টাকা। কিন্তু এখন যেটা চিন্তা করা হচ্ছে যে গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট উইল ইনক্রিজ দেয়ার বাজেট ফ্রম 1 to 5%। এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হবে। আমরা ডাক্তার খসরত আমাদের কাছে একটু শুনি। আমরা যতটুকু জানি যে অন্তর্বর্তীকালীন সরকার টিকার উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করতে গিয়েছিলেন, এটাকে আমরা একটা এক্সপেরিমেন্ট বলতে পারি, এবং সেই এক্সপেরিমেন্টের জন্যই আসলে আমরা যেসব শুনছি যে এখন যে হামের মৃত্যুগুলো হচ্ছে। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন, ইউনিসেফ বারবার সতর্ক করার পরেও টিকা কেনার মতো স্পর্শকাতর বিষয় নেই যে গিরগিটির মতো আসলে যে পরীক্ষাটা বা এক্সপেরিমেন্ট করা হলো, এটা আসলে আমলাতান্ত্রিক জোয়া খেলার মতো হয়ে গেল না? এটাকে আপনি কিভাবে? জি, ধন্যবাদ। সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা মনে পড়ছে, সবচেয়ে যে ছিল সবচেয়ে, সেই গিয়েছে সকল ছিন্ন করে।
একটা পরিবারের কথা, পরিবারের ভিতরে সবচেয়ে যে ছোট্ট শিশুটা থাকে তার জন্য একটা আলাদা একটা খেলনা থাকে, তার জন্য আলাদা একটা চেয়ার থাকে, খেতে বসে তার জন্য আলাদা থালা থাকে। তো পরিবারটি এসে দেখলো যে ওই চেয়ারের পাশে যাই বসে থাকে সে নাই, থালাটাতে দুপুরবেলা একসাথে খাবে সেই শিশুটা নাই, খেলনাটি পড়ে আছে সেই শিশুটি নাই। তো আমাদের ঘটনাটা সেরকম হয়ে গেছে, সব কিছু আছে, শিশুটি নাই। সবচেয়ে সংবেদনশীল ব্যাপার। এবং ধরেন এখন আমি হার্ট অ্যাটাকেও যদি মারা যাই, এটা কোনো অবিশ্বাস্য কোনো ঘটনা হবে না। সবাই বলবে হ্যাঁ তো বেচারা বেঁচে থাক ভালো, তো কিন্তু এটা আশঙ্কামুক্ত কোনো মানে ঘটনা এটা হতে পারে। কিন্তু যেই রোগটা নিরাময়যোগ্য এবং সবচেয়ে বড় কথা শিশু, এবং ওই রোগটা আমাদের গাফিলতির কারণে ওই হয়েছে, তাকে আমরা কোনোভাবে মেনে যেতে পারি না। আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটাকে আমি আর একটু স্পেসিফিকভাবে বলতে চাই। টিকা আমাদের দেশে তৈরি হয় না। 6টা টিকা ইপিআই এর এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, তার ভেতর এটি একটি। এই 6টি টিকা আমরা আগে যেভাবে করতাম সেটাকে, এই কথাটা বলা হয়েছে যে একটু দীর্ঘসূত্রিতা এবং অর্থ বেশি লাগে। আমি তাত্ত্বিক কারণে ধরে নিলাম ওইটা সত্যি, যে এইটাই অভিযোগটা ঠিক আছে। তাহলে পারে ওরা বলতে চাইছে যে আমি টেন্ডার করে কিনবো, তার মানে হয়তো অধিকতর কম দাম হবে এবং সাশ্রয়ী হবে। আচ্ছা, মেনেও নিলাম এটা সত্যি, কিন্তু এইটা একটা ভালো একটা উদ্যোগ, এটা কার্যকরী করা এই ফিসক্যাল ইয়ারে সম্ভব কি সম্ভব না সেটাকে আমাকে আগে বিবেচনায় নিয়ে আমি না পরিবর্তন করবো। ধরা যাক চ্যানেলাই এর থেকে বহু বড় প্রযুক্তি নিয়ে আগামী বছর উদ্বোধন করবে, কিন্তু এই 1 বছরে এটা প্যারালাল চলবে কিনা সেটা না ঠিক করে আমি হঠাৎ করে এটা বন্ধ করে দিলাম, তাহলে তো চ্যানেলে বন্ধ হয়ে যাবে, এটা প্রকাশনা বন্ধ হয়ে যাবে। ঘটনাটা ঘটেছে এই। সুতরাং অদূরদর্শিতা, কর্ম অদক্ষতা, ভবিষ্যতে কি হতে পারে তা সেটাকে ফোরকাস্ট না করতে পারে, এগুলো খুবই দৃশ্যমান। কিন্তু তখন আসলে আপনাদের মতো যারা চিকিৎসা বিশ্লেষক ছিলেন বা ডাক্তার ছিলেন, তখন আপনারা কেন কথা বলেননি? জি, তখন যে এটা কেনা হচ্ছে না এইটা হচ্ছে, এই কথাটা তো তারা গণমাধ্যমে বলে নাই। এইটা তো একটা ইন্টারনাল ম্যাটার। রাষ্ট্রের সবকিছু প্রকাশিত হয় না, হওয়ার উচিত অন্তত এইসব ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত। কিন্তু এইটা আরেকটা বিষয় এর সাথে যুক্ত ছিল, সেটা হলো যে শিশুদের ইমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ যার শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার ভ্যাকসিন হওয়ার, তার এই অসুখটা হওয়ার বেশি সম্ভাবনা, হাম হওয়ার। ভিটামিন এ ক্যাপসুল একটা ইমিউনিটি বুস্ট করে, শক্তিটা দেয়। এই সময়কালে ভিটামিন ই ক্যাপসুলও হয়নি। অন্তত 2 দফা ভিটামিন এ ক্যাপসুলের যে ক্যাম্পেইন হয়, যে আসেন সবাইকে ভিটামিন এ রাতকানা রোগ ইত্যাদি ইত্যাদি করে করা হয়, সেটা হয়নি। আরেকটা ঘটনা ঘটেছিল, এইটা যে ভ্যাকসিন আপনি চাইলে দিতে পারবেন না, এটা একটা টেকনোলজি। অর্থাৎ একটা মাঠ পর্যায়ের কর্মী, তাকে ভ্যাকসিন কীভাবে দেওয়া হয় এটা শেখানো হয়, সে সেটাই দিতে পারে। তো তারা অন্তত 2বার ধর্মঘটে গেছে, ঠিক হোক আর না হোক, কিন্তু ওরা ধর্মঘট থাকার কারণে একটা ভ্যাকসিনটা দেওয়া হয়। জি, তবে আমি যেটা জানতে চাচ্ছি যে চিকিৎসা বিজ্ঞান বিশ্লেষকরা তখন কি করছিলেন, এবং তখন তো আমরা আপনাদের কাছ থেকে খুব ইতিবাচক কথা শুনছিলাম ইউনূস সরকারের ব্যাপারে। এখন আসলে এই যে জানার পর বা এই প্রোগ্রামে কিন্তু আপনি নিজেও বলেছেন যে সে ভালো দেশ চালাচ্ছে, তো বিশ্লেষকদের তো আসলে কাজই বিশ্লেষণ করা, জানার চেষ্টা করা। জি, সে ভালো দেশ চালাচ্ছে এই কথাটা কখনোই আমি বলি নাই, এটা তো অনিয়ার বলছি। সে মানে আপনি কাকে বললেন, প্রফেসর ইউনূসকে বললেন নাকি ডাক্তারের যিনি প্রতিনিধি ছিলেন? আমরা ইউনূসের আমলে আমরা যখন আপনার সাথে কথা বলছিলাম, আমার মনে হয় মোটা দাগে এভাবে কখনোই কেউই বলতে পারে না। একটি যে কোনো রাষ্ট্রের এই পর্যন্ত আজকেও যেটা আছে, এই সকল প্রশ্নের ঊর্ধ্বে এটা কোনো রাষ্ট্র ম্যাকিয়াভেলি যেটা ইউটোপিয়া সেরকম হয়তো ভাবা যেতে পারে, কিন্তু কোনো রাষ্ট্রের কোনো কাঠামোই প্রশ্নের উচিত না। আর আমি আমার যতটুকু পড়ালেখা এবং নৈকট্য ঔচিত্যবোধ এখানে আমায় বলে পড়েছে বলে মনে পড়ছে না। তবে হ্যাঁ, আপনি যদি একটু পিসমিল করে ধরেন, অবশ্যই অনেক ভালো উদ্যোগ আছে, সেটা উদ্যোগগুলি এখানে হয়তো আলোচিত হয়েছে। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতেই পারি যে দীর্ঘদিনের টাকা হয়েছিল চিকিৎসাদের যারা প্রমোশন, তারা বঞ্চিত ছিল। ফলে যে জায়গাতে একটা দক্ষ প্রফেসরের দরকার ছিল, তাকে অদক্ষ একটা পদ দিয়ে রেখে দেওয়াতে তার দক্ষতা উনি প্রয়োগ করতে পারেন নাই। ফলে চিকিৎসক হয়তো অনেক ছিলেন, কিন্তু তার যে দক্ষতা প্রয়োগ করবার যে জায়গাগুলি, সেই জায়গাগুলি ঘাটতি ছিল। ফলে দৃশ্যমানভাবে মনে হচ্ছিল যে অনেক ভালো ভালো ডাক্তার নাই। এর একটা আমি মোটা দাগে বললাম, চীনের সাথে চুক্তি করা হয়েছে 2টা টার্সিয়ারি হাসপাতাল দেশের 2টা জায়গাতে এটা তারা প্রতিষ্ঠা করবে। তার আগে বিগত সরকারগুলি পারে না। সুতরাং দৃশ্যমানভাবে ইতিবাচক দিক। তখন একটা আবার টিকা কর্মসূচি করা হচ্ছে, টাইফয়েড টিকা একটা কর্মসূচি, যেটা আবার রুটিনের ভিতর পড়ে না, এবং তার অর্থ অন্য জায়গা থেকে আনা সম্ভব হয়েছিল। সুতরাং আমি বলছি কিছু ইতিবাচক দিক ছিল, কিন্তু আমি রুটিন কাজ করতে যে আবার আমি বলছি অতি উৎসাহ নিয়ে হয়তো উৎসাহ প্রকাশ পেয়েছে, যাই করুক না করুক, কোনো অযুক্তি কোনো কুযুক্তি যেটা খুব বেশি প্রয়োজন সেটাই থামাই আমাকে এটা ভাবে, আমি এটার সাথে একমত নই। আমি খুব দৃশ্যমান হচ্ছে এটা এক হত্যাকাণ্ড।
জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও আমরা জাহিদ রায়হানের কাছে যাচ্ছি। এখন আসলে কিট পাওয়া যাচ্ছে না, হাজার হাজার পরীক্ষা এখনো নমুনার অপেক্ষায়, কিন্তু জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়া কিট সংকটের কারণে দিনে মাত্র 100টির বেশি রোগীকে পরীক্ষা করা যাচ্ছে বা 100টি করা যাচ্ছে। কিটের এই সংকটটা এখনো কেন আছে? এটার সোর্স কি এই রিপোর্টের? রিপোর্টের সোর্স তো আমি আসলে নিজে রিসার্চ করে বের আচ্ছা, করেছি। যেহেতু আমরা অন এয়ারে, জি। এটা এই প্রসঙ্গ না আনাই ভালো, আনা উচিত Okay. না, কারণ আমি না, আপনারা যে একটি সোর্স দিয়েছেন যে 98% লক্ষ্যমাত্রা অর্জন করেছে সরকার, যেটি বলছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বলেছেন কিছু গ্যাপ আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা পুরোটাই ভুয়া এবং 40% শিশু এখনো টিকার বাইরে, এটা ইউনিসেফ বলছে। সো সোর্সটা ইউনিসেফ, ইউনিসেফ নিশ্চয়ই মিথ্যা বলছে না। আমি ইউনিসেফ, সবাই সত্যবাদী না, সবাই মিথ্যাবাদী না। না, ইউনিসেফের না, তথ্যকে তো আমরা বিশ্বাস, আমি বলি করতে হবে, এটা আমরাও করি, আমরা ডিপেন্ডেন্ট অন দেম। জি, তারপর যদি আপনি লিটারালি বলেন, এটা কেউ 100% সত্যবাদী না, 100% মিথ্যাবাদী না। তবে 40% তারপর আমি কিন্তু আসলে আপনাকে এড়িয়ে যাওয়ার মতো না। ব্যাখ্যাটা দিচ্ছি। ডায়াগনস্টিক কিটের ক্রাইসিস, এটা কয়েকটা নিউজ পোর্টালে আসছে, কিন্তু আমরা যখন এটা নিয়ে খোঁজ করলাম, অ্যাকচুয়ালি কিটের কোনো ক্রাইসিস নাই। ক্রাইসিসটা হচ্ছে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন বেড়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন এত বেড়ে গেছে এই আউটব্রেকের কারণে। পরীক্ষা সরকারিভাবে হয় মাত্র একটা সেন্টারে, সুতরাং এখানে একটা এক্সট্রা লোড ডেফিনেটলি পড়ছে। কিন্তু কিট নাই। যেমন গত সপ্তাহে আমাদের 30 কিটস আসছে, এক একটা কিটসে প্রচুর পরীক্ষা করা যায়, এবং আজকে তো রবিবার, আজকে মানে এই সপ্তাহে 100 কিট আসবে। মানে এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা ডিমান্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কিট পেয়ে যাই, কিটের কোনো ক্রাইসিস নেই। কিন্তু আপনি বলতে পারেন যে যতগুলো মেজেলসের পেশেন্ট ভর্তি হচ্ছে তাদের আপনি সবার পরীক্ষা করতে পারছেন কিনা, সেটা আমরা পারছি না। কারণ হলো অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, তারা শিফটেড হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছে, তাদের হয়তো স্যাম্পল কালেকশন করা হচ্ছে না। আবার একটা মেজেল সেন্টারে যদি 20 জন একটু বেশি অসুস্থ রোগী থাকে, তো তাদের কাছ থেকে কালেকশন করাটার ইম্পর্টেন্সই বেশি। যারা ভালো, ঠিক আছে আমি পরে করব, এই কারণে হয়তো একটা ইন্টারাপশন হয়ে কিন্তু যাচ্ছে। সরকার তাহলে কিভাবে বলছে যে তারা 98% এর লক্ষ্যমাত্রা অর্জন করেছে? 98%-এর প্রসঙ্গটা কমপ্লিটলি ডিফারেন্ট, আমি ওই প্রসঙ্গে পরে আসছি। আচ্ছা, 98% যেটা বলছেন, ইটস ট্রু, এটা আমাদের স্ট্যাটিস্টিক্স। 98% আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে 1,80,00,000 টার্গেট পিপলের জন্য, মানে বাচ্চাদের জন্য, যেটা আমরা চিন্তা করছিলাম 20 মে পর্যন্ত আমরা ইয়ে করব, ওকে, এটা কমপ্লিট করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1,80,00,000 না, আমাদের আন্ডার 5 বাচ্চার সংখ্যা আরও বেশি হবে। এই কারণে কিন্তু আমাদের 98% টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তাহলে আজকে কত? আজকে হলো 10 তারিখ। তাহলে আগামী 10 দিন আমরা কি করব? আমাদের 1,80,00,000 অ্যাচিভ হয়ে গেলে কি আমরা চুপ করে বসে থাকবো? নো, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে। জি, এবং এই কারণে দেখেন, গতকাল আমাদের অ্যাচিভমেন্টের যেটা রেট, সেটা আসছে 102% সম্ভবত, এবং আমরা আশা করছি এই অ্যাচিভমেন্টটা বেড়ে হয়ে যাবে 110%। এটা শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, 110% অ্যাচিভমেন্ট, কারণ আমাদের যে টার্গেট পিপল বাচ্চা, তার থেকে আমাদের বাচ্চাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ওকে। এই জন্য আমরা খোসরোস আমাদের কাছে শুনি, আপনার কাছে আসলে কি মনে হয় যে সরকার পক্ষ বলছে 98% এবং 102% কিভাবে হয় আমি জানি না, পার্সেন্ট তো 100 পর্যন্ত হয়, এবং আপনার কাছে কি মনে হয় যে কিছু গ্যাপ বলছে সরকার, কিন্তু আমরা ইউনিসেফের পরিসংখ্যানে দেখতে পেয়েছি যে শহরাঞ্চলে 35 থেকে 40% এবং গ্রামাঞ্চলে 15 থেকে 20% শিশু এখনো টিকার আওতায় আসেনি। এই যে বলছে কিছু গ্যাপ, 40%কে কি কিছু গ্যাপ বলা যায়? একটা শব্দ আছে হার্ড ইমিউনিটি, এটা হচ্ছে HERD। হার্ড ইমিউনিটি হচ্ছে একটা পপুলেশন, জনসংখ্যার যদি 95%কে আমরা যদি ভ্যাকসিনেটেড করতে পারি, তাহলে পারে ধরে নেওয়া যায় 100%। অর্থাৎ যে বাকি 5%কে ভ্যাকসিন দেওয়া হয়নি, তারাও ওই সুরক্ষার ভেতরে আছে, ওটা না দিলেও চলবে বাকিটা। এখন প্রশ্নটা হলো যে এটা তো আমরা ব্যাকলোড টানছি, এখানে আমাদের স্ট্যাটিস্টিক ধামাচাপা দেওয়ার কিছু নাই। এখানে কে দোষ তার সেটা একটা অবশ্যই আসতে পারে, এবং তার জন্য আমি খুবই স্পষ্ট করে বলতে চাই, একটা উপযুক্ত তদন্ত আদালত হওয়া উচিত, এবং তদন্ত আদালত দিবালোকের মতো সত্য জিনিসগুলো আসা উচিত। এখানে টেকনোক্র্যাট, বিভিন্ন বিষয়ে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপূর্ণ ব্যক্তি, সচিব সহ অন্যান্য পদবী যারা থাকার কথা, এবং গ্রহণযোগ্য মানুষদের করা উচিত সত্য উদ্ঘাটন। এটা একটা পর্যায়ে। এবং দ্বিতীয় পর্যায়টা হচ্ছে যে আজকে আমি কি দেখছি, একটা হলো যে গতবারে আসলে কতটুকু আনভ্যাকসিনেটেড ছিল তারা তার প্রকৃত ডাটাটা দেয় নাই।
দুই হচ্ছে যে একটা ইপিআই এর কার্ড থাকে ওই শিশুর মায়ের কাছে, তারা আজকে 6টা টিকার কোন কোন দিন দিল সেটা করা তারিখ দেওয়া থাকে এবং দেওয়া নাই। এখন সমস্যাটা হচ্ছে এটা আজ পর্যন্ত অটোমেশনের ভেতরে আনা সম্ভব হয়নি। সুতরাং যেমন কোভিডের সময় মোটামুটি কোথায় কে আছে এটা অটোমেশন আনা সম্ভব হয়েছে। আপনার বাড়িতে মেসেজ গেছে যে কোভিডের টিকা আপনি দিয়েছেন কি না, এত তারিখ আপনার ডেট হবে, আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে জানান। কিন্তু এই শিশুদের এই টিকা দেওয়াটা আজ পর্যন্ত আমরা অটোমেশনের মধ্যে আনি নাই। এই যে রোগের কথাটা বলা হচ্ছে এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। এটা হচ্ছে আমি খুব স্পষ্ট করে আমার ব্যক্তিগত মতামত বলছি। ব্যক্তিগত মানে কি, আমি চিকিৎসক হিসাবে, ঔষধ বিজ্ঞানী হিসেবে আমার মতামতটা দিচ্ছি, খুব জ্ঞানত দিচ্ছি। ফলে আজকে যতগুলি রোগীগুলি বলা হচ্ছে তার থেকে অনেক রোগী বেশি আছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং বেশি মারা গেছে বলে মনে এবং হচ্ছে। মৃত্যু সংখ্যা কেন 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 কিভাবে আমি এটা বললাম, এটা টিপ অফ দ্য আইসবার্গ। এটা একটা টার্সিয়ারি হাসপাতালে যে রেজিস্টার্ডে নথিভুক্ত যে এতগুলি রোগী মারা গেল, অথবা হাসপাতালের নথিভুক্ত, সেটার থেকে আমরা বলতে পারি এখানে কোনো কল্পলোকের কোনো কিছু দেওয়ার উপযোগিতা নাই। কিন্তু এই নথির বাইরে প্রচুর শিশু আমার বস্তিতে বা গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে এটা হয়ে মারা গেছে, তাকে হয়তো আমরা বুঝতেই পারি নাই যে হামের কারণে, অথবা সেই জায়গাতে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা বা অচিকিৎসা, ওই ঝাড়ফুঁক অথবা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে যার এটা নথিবদ্ধ নাই, সঙ্গত কারণেই এটা নোটিশে আসে নাই। এমনকি রোগীর সংখ্যা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডায়াগনোসড কেস, যেটা একদম আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। যেমন কোভিডের যে সংখ্যাটি বলা হচ্ছে, কোভিডের সংখ্যার থেকে নির্ণীত সংখ্যার থেকে অনির্ণীত সংখ্যা বেশি। এটা শুধু কোভিড না, যে কোনো সংক্রামক রোগগুলিতে মানুষের এক ধরনের ভীতি কাজ করে, একটা স্টিগমা কাজ করে, এমনকি ডাক্তারদের কাজ করে। এটা খুবই সত্য, সে তো মানুষ। তো কোভিডের ক্ষেত্রেও ডাক্তারদের ভীতি দেখা গিয়েছিল। তাতে আমি যেটা বারবার করে বলতে চাচ্ছি, সুতরাং এই ডাটাটা খুব হালনাগাদ বলা যাবে না। তবে রোগীর যে পর্যন্ত মারা দৃশ্যমান, এটার বেশিরভাগই দেখা গেছে যে এরা ভ্যাকসিনেটেড ছিল না, তার মানে ভ্যাকসিন দেওয়া ছিল না। এবং যেগুলি হয়েছে, আমি আবারও বলছি টিপ অফ দ্য আইসবার্গ, এটা সংখ্যা কিন্তু অনেক বেশি। সুতরাং এদের বেশিরভাগই ওই ভ্যাকসিনটি পায়নি। আপনি ঝাড়ফুঁকের কথা বলছিলেন, এখন আমরা অনলাইনে এবং অফলাইনে কিছু সংগঠনের মানববন্ধন দেখতে পাচ্ছি যে হামের টিকা ভুয়া, হামে কেউ মারা যায় না, এগুলো সব কর্পোরেট এবং ইহুদিদের ব্যবসা। এটা আমরা বুঝতে পারছি যে এটা মানুষের অজ্ঞতা বা অপপ্রচার। এইটুকু আসলে কতটা ঘি ঢালছে এই যে মারা যাচ্ছে সেটার জি উপর? জি জি এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে এসেছেন। আমরা যদি মনে করতে পারি কোভিডের ভ্যাকসিন যখন আনা হয় বাংলাদেশে, তখনও এরকম অপপ্রচার চালানো হয়েছে। এবং ধরেন এখানে একটা কফি আছে, কফির ব্র্যান্ডিং করতে গেলে একটা মিডিয়া ব্যক্তিত্বকে নিয়ে আসা হয়, ধরেন শাহরুখ খানকে নিয়ে আসা হয়, তাকে দেখে সবাই আমিও তো খাবো। কিন্তু যখন এই কোভিডের ভ্যাকসিনটা আনা হয়, যে তখন ব্র্যান্ডিংটা করবে ডাক্তারকে করানো হয়েছে। তো ওই একটা পাইলট প্রজেক্ট হয়েছিল কোভিডের হাসপাতালে, আমরা সবাই কম বেশি ছিলাম। দিয়ে দেখা যাচ্ছে ডাক্তাররা নিজেরাই ভ্যাকসিন নিচ্ছে। ফলে কি হচ্ছে, যখন আস্তে আস্তে মানুষ দেখতে পেলো যে এই ভ্যাকসিনটা না হয়, তখন তাদের কাছে গ্রহণযোগ্য হলো। এইটার অনেক, আজকে ওই কোভিড ভ্যাকসিনটা মাত্র 1 বছর বা 2 বছর অভিজ্ঞতা থেকে আনা হয়েছিল। আজকে এইটাই, অর্থাৎ এই যে হামের ভ্যাকসিনটা অন্তত 30 বছরের অভিজ্ঞতা লব্ধ, ফলাফল লব্ধ। অর্থাৎ বিগত বছরে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন, আফ্রিকা সহ যেখানে সংক্রমণ রোগ বেশি, অলরেডি 30 বছরের বেশি দেওয়া হয়েছে। এবং রেজিস্টার্ড যে আজকে তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, মৃত্যু বা এরকম ভয়ঙ্কর, এর শতকরা হার খুবই নগণ্য। এবং তার যেগুলি হয়েছে সেগুলি ধরেন ফুসকুড়ি, একটু গায়ে ব্যথা, একটু জ্বর, বুকে একটু অল্প সময় ব্যথা, যেগুলি প্রত্যাশিত ফলাফল, অর্থাৎ একটি রোগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা পক্ষান্তরে ওই ছোট্ট একটি টিকার তুলনায় এটা একেবারেই সহনীয়। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা একটা অপপ্রচার। এবং আমার বিজ্ঞানে বিশ্বাস করি, আমাকে বিশ্বাস করার দরকার নেই, আমরা বিজ্ঞান আস্থা রাখি এবং অপবিজ্ঞান থেকে দূরে থাকি। অনেক ধন্যবাদ। আমরা জাহিদ রায়হানের কাছে আবারও যাব। আমরা দেখতে পাই যে রাস্তায় কেউ মারা গেলে বা সড়ক দুর্ঘটনা হলে অনেকবার আমরা আন্দোলনে জড়িয়ে পড়েছি বা বিভিন্ন কিছু কিন্তু ঘটেছে, কিন্তু এখন 350-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে, সেটা আমরা জানি। কিন্তু এরপরেও কারোর তেমন কোনো হেলদোল নেই। আমরা কিন্তু অন্য মহামারী আকারে এটি চলে যাচ্ছে, তাও সরকার পক্ষ বা সাধারণ জনগণ কারোর মধ্যে তেমন একটা মাথা ব্যথা কেন দেখা যাচ্ছে না? আসলে আপনি যদি মেজেলসটাকে কোভিডের সাথে কম্পেয়ার করেন, এটা কিন্তু খুব অন্যায় হবে। কারণ আমরা কোভিড সিচুয়েশনটা যদি একটু স্মরণ করার চেষ্টা করি, সেখানে ছেলে বাবার কাছে যায়নি, হাজব্যান্ড স্ত্রীর কাছে যায়নি, মৃত্যুর ঝুঁকি ছিল 100-তে 100। মেজেলস কিন্তু এরকম না। মেজেলসে আক্রান্ত হচ্ছে 50 বছর 100 বছর ধরে, যুগে যুগে মানুষজন আক্রান্ত হচ্ছে। এবং এর ভেতরে আগে যখন ভ্যাকসিন ছিল না, তখনও কিছু সংখ্যক মানুষ মারা গেছে, কিছু সংখ্যক মানুষ পার্মানেন্ট ইমিউনিটির মধ্যে দিয়ে গেছে। এখন মানুষজন এটা নিয়ে কেন মুভমেন্ট করতেছে না? মুভমেন্ট তো হচ্ছে, জানাজানি তো হচ্ছে। এই যে দেখেন, আমরা টার্গেট করছি 1,80,00,000 বাচ্চা। অলরেডি
96% আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তার মানে কি, কোনো বাচ্চা কিন্তু বাসাতে বাবা মারা রাখছে না, ভ্যাকসিনেশনের জন্য নিয়ে আসছে। সুতরাং এই যে অপপ্রচার হচ্ছে বলতেছেন যে ভ্যাকসিন নিও না, ভ্যাকসিনের সাইড ইফেক্ট এটা সেটা বহু কিছু, এটা আসলে এফেক্টিভ না, এটা একদম জিরো এফেক্ট। কারণ না হলে আমাদের 100% অ্যাচিভমেন্ট, এই যে আপনি একটু হেসে বললেন যে 100% মানে তো 100%, 110% কীভাবে? এগুলো কিন্তু জিওগ্রাফিক স্ট্যাটিস্টিক্যাল ডাটার মধ্যে এই শব্দগুলো অহরহ ব্যবহার হয়, যে 100% কখন 110% হয়ে যায়। তো আমার মনে হয় যে লক্ষ্যমাত্রা অর্জনটা ছাড়িয়ে যায়, সেটারও সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যদি জানতে চান আমি ওটা দিতে পারবো। তবে এখানে এটা অপ্রাসঙ্গিক হবে, এখানে এটা অপ্রাসঙ্গিক হবে। সুতরাং 110% হতে পারে অ্যাচিভমেন্ট, কিন্তু অন্য জায়গায় এটা 90% হবে, আরেক জায়গায় 90% হবে। তো যাই হোক, আমার মনে হয় যে এটা অপপ্রচার যেভাবেই হোক না কেন, একদম আল্লাহর হস্তে এটা কাজ করছে না, নাহলে আমাদের অ্যাচিভমেন্ট আমাদের তো আসলে সেটাই প্রত্যাশা। এবং হামেজে শিশু মৃত্যু এবং টিকা সংকটের ঘটনায় সরকার তদন্ত শুরু করেছে, অন্যদিকে প্রতিটি পরিবারের জন্য 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা আরেকটা জিনিস বলি, আমি এটা একটু পরে আসছি। আরেকটা হলো যে এটা মহামারী শব্দটা ব্যবহার করা হয়েছে, যে মহামারীর মতো হচ্ছে কিনা, কারণ 350 বেশি মৃত্যুবরণ করেছে। মহামারী কিন্তু স্পেসিফিক ডেফিনেশন এবং ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এখন এটা পড়ে নাই। পড়লে অবশ্যই আমরা এটা ডিক্লেয়ার করব, কিন্তু ডিক্লেয়ার করার মতো অবস্থায় নাই, এবং আমরা আশা করছি হবেও না, কারণ 10-15 দিন ধরে একই রকম প্লেচু পর্যায়ে আছে এটা। কিন্তু আমি জানতে চাচ্ছি যে 350 শিশু মারা যাওয়ার পরেও এটাকে কেন জরুরি অবস্থা বা জরুরিভাবে এটাকে শেষ করা বা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ঘোষণা করা হবে না? আপনি যদি দেখেন তাহলে গত 10-12 দিন আমার হামে আক্রান্ত রোগীর সংখ্যা স্ট্যাটিক। আচ্ছা, মৃত্যুর বিষয়টা একটু ডিফারেন্ট। মৃত্যু হলো হামের জটিলতাতে মৃত্যু, হামের কারণে মৃত্যু না। কিন্তু হামের কারণে যে জটিলতা, যেমন নিউমোনিয়া, এনকেফালাইটিস, একই তো হলো না, এক না, জিনিসটা এক না, জটিলতাতে মৃত্যু। সুতরাং হামে আক্রান্ত একটা নির্দিষ্ট সংখ্যক পিপুলের ভেতর থেকে মৃত্যুর সংখ্যা আপনি পাবেনই, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত। সুতরাং মৃত্যু জিনিসটা দুঃখজনক, এটা নিয়ে আমরা ডিবেট না করে আমি শুধু আপনাকে একটা জিনিস বলতে পারবো, সেটা হলো যে আমরা হামে আক্রান্ত রোগীকে যদি স্ট্যাটিক রাখতে পারি, আমাদের মৃত্যু সংখ্যা ডেফিনেটলি কমে আসবে। ওকে, আমরা যেটি বলছিলাম যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যেকবার একটি দুর্যোগের পর কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু এরপর আর সেই তদন্তের কোনো আশার আলো আমরা দেখতে পাই না। এই শিশু মৃত্যু ঘটনায়ও তাই হবে কিনা? না, ডেফিনেটলি নট। এটা নিয়ে কিন্তু মানে তদন্ত করা এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বের করা এবং জুডিশিয়াসলি, এবং তাদের বিরুদ্ধে যদি সরকার কোনো ব্যবস্থা নেন সেটা নেওয়া, এগুলো কিন্তু সবই প্রক্রিয়াধীন। কিন্তু আমরা একটা ক্রাইসিস পার করছি, আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছি। এখন যদি এখানে আমরা কেন এটা হলো এটা নিয়ে আমরা এখন গবেষণা করতে যাই, তাহলে কিন্তু আমাদের মেন টার্গেটটা নষ্ট হবে, আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হ্যাম্পার্ড হতে পারে। সুতরাং আমরা সবার আগে যেটা চাচ্ছি যে এটা আমরা কন্ট্রোলে নিয়ে নিই, তারপরে এই মৃত্যু, এটা মৃত্যু, রোগে মৃত্যু না, এটা হত্যাকাণ্ড, স্যার যেটা বললেন খানিক আগে, সেটা নিয়ে তদন্ত শুধু না, যা করার সরকার তাই করবে, এখানে কোনো রকম মার্চি চলবে না। জি, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আসলে সেটাই চাচ্ছি যে এখন যে শিশুগুলো মারা যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য কোনো মাস্টার প্ল্যান যেন করা হয়, এই মুহূর্তে যেন শিশুগুলো বেঁচে যায়, এরপর বাকি যা হওয়ার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মেজর ডাক্তার খসরু সামাদকে দিয়ে শেষ করব। এসেনশিয়াল ড্রাগ সরকারি উদ্যোগে দেশের হামের টিকা উৎপাদনের পরিকল্পনা চলছে, তবে এই প্রকল্প বাস্তবায়ন হতে 1 বছর বেশি সময় লাগবে। এবং আমি যে মাস্টার প্ল্যানের কথা বলছিলাম যে আগামী 1 বছর তো আসলে হাজার হাজার শিশু ঝুঁকিতে থাকবে, কিন্তু আমরা দেশীয় উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আমলাতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্যে যে 1 বছরে অনেক শিশু বলি হয়ে যাবে, সেটাকে আসলে আমরা কিভাবে গ্রহণ করব? খুবই সহজ কথা, ওই একই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ এখন চলমান আছে হামের টিকা বিভিন্নভাবে, আগে যেভাবে সংগ্রহ করতো অর্থ বললে সেভাবে চলতে থাকবে। যখন বাংলাদেশ অপারেশনে যাবে, ফুল অপারেশনে যাবে, অর্থাৎ হামের টিকা প্রোডাকশন হওয়া শুরু হয়েছে এবং মার্কেট রিকোয়ারমেন্ট ততটুকু সে অ্যাচিভ করতে পারবে। ধরেন 100টা টার্ন আউট হচ্ছে ডেইলি, তাহলে 100টা তৈরি হচ্ছে ডেইলি, এবং অন্তত 3 মাস পর্যন্ত আবার নিশ্চিদ্রভাবে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, এটা যদি সেই রকম অপারেশন দিতে পারে 3 মাস, তখন আমরা এই হামের টিকা বাংলাদেশ থেকে
নিশ্চিত যখন হব তখন আমরা বিদেশ থেকে নির্ভরশীলতা কমিয়ে বন্ধ করতে পারি। তার আগে বন্ধ করার কোনো রকম প্রশ্ন, অজুহাত, অতি আশা, কল্পলোকে ভেসে থাকা, এটা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সুতরাং আমি ঔষধ বিজ্ঞানী হিসেবে আবার রিকমেন্ড করতে চাই, আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশ ফুল অপারেশনে গেছে, ততটুকু অপারেশন, ততটুকু তার রিকভারি, অন্তত 3 মাস আফটার লোড, তারপর এটাকে আমরা বিকল্প কোনো কিছু চিন্তা করতে। এবং আমরা কিন্তু এখানে বসে বলছি যে তোমরা ডাক্তারের কাছে যাও, বা হামের একটু কিছু দেখা দিলে, বা আগেও যখন আমরা হাম নিয়ে কথা বলেছি, একটুখানি জ্বর হলে বা যখন একটু লক্ষণ হবে আপনারা ডাক্তারের কাছে যান, চিকিৎসকের শরণাপন্ন হন। এখন যে হাসপাতালগুলোতে বেডের অভাব বা অক্সিজেনের যে কথাটি বললাম, প্লাস্টিক কেটে দেওয়া, তাহলে আসলে চিকিৎসকের কাছে যেয়ে তারা কি করবে? কোনো উপায় তো খুঁজে পাচ্ছে না। ধন্যবাদ। দুটো বিষয় আমরা মিল না ফেলে, একটা হচ্ছে টিকা নাই, সেটা হচ্ছে পূর্ব ঘটনার জের, আর ঈদ তো বছরে হয়ে গেছে, এখন তাহলে পারেন তাকে ভ্যাকসিন দেওয়ার কোনো আবশ্যকতা নাই। আমি পরিষ্কার করে বলছি, অসুস্থ রোগীকে টিকা দেওয়া যায় না, এবং টিকার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই কনসেপশন যেন না যায় যে কারো হাম হয়েছে তাকে টিকা দিলাম ভালো হয়ে যাবে, তার চিকিৎসা একেবারেই আলাদা। এবং সবচেয়ে জটিলতা হলো যে এই অণুজীবটা একটা ভাইরাস, অদ্যবধি কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নাই যেটা হামের, মিজিলসের ভাইরাসের উপর কাজ করতে পারে। অর্থাৎ কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই, এটা সবচেয়ে সমস্যা হয়েছে। শুধু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এটা উচ্চারিত হলো দুটো মূলত সমস্যা, একটা হচ্ছে এনকেফালাইটিস আর একটা হলো নিউমোনিয়া। অর্থাৎ অক্সিজেনের একটা বিশাল একটা ব্যাপার থাকে, ওই যে কোভিডের সময় এই উদ্ভাবন হিসাবে নিয়ে এসেছিলাম। তাহলে আমাদেরকে সবচেয়ে বড় ফোকাস রাখতে হবে, যদি তার কমপ্লিকেশন হয়ে যায় তখন এবার মৃত্যুর ঝুঁকিটা আসে, এবং কমপ্লিকেশন হওয়াটাকে ঠেকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আইসিইউ, যদি আমাদের আইসিইউতে ওভারনাইট তৈরি করতে পারবো না, তার ডেজিগনেটেড কিছু ওয়ার্ড করে দিতে হবে, যেগুলো ছিল এখানে অন্তত 10%-এর যত হাসপাতালের ভেতরে, যে হাসপাতালে 10 থেকে 15% শুধুমাত্র তার এটা হামকে সে কমব্যাট করবে, এবং তার আলাদা রকম স্ট্রাকচার থাকে। ধরেন ফিল্ড অ্যাম্বুলেন্স, এটা আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি একজন নাগরিক হিসেবে। এটা হাসপাতাল, তারা এর আগেও বিভিন্ন রোগকে মোকাবেলা করেছে সামরিকভাবে, তারা ফিল্ডে যে এটা আইসোলেশন করে তারা একটা করতে পারে, তারা মাস পিপলকে উন্মুক্ত করে দিতে পারে, তাহলে পারে এই সমন্বিত প্রচেষ্টাতেই আমার মনে হয় যে এটা অনেকটাকে নিয়ন্ত্রণ রাখা অনেক যেতে পারে। ধন্যবাদ মেজর ডক্টর খসরু সামাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পুরো আলোচনায় আমরা আসলে জানলাম এখন আসলে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমরা যেহেতু আগে থেকে প্রো অ্যাক্টিভ হতে পারিনি, এখন পোস্ট অ্যাক্টিভ হতে হবে, এবং সরকার তো চেষ্টা করছে, সেই সাথে জনগণ হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে, এবং হাম প্রতিরোধে এবং পরবর্তীতে যেন আর এরকম কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।